আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের প্রাকৃতিক, মানব, কৃষিজ ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে আমরা পাট, ধান, চা ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ এবং এই সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। স্যার, আপনাকে স্বাগতম আমাদের এখানে। শুরুতেই যদি আমি জানতে চাই যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বিভাগ, তো আপনার বিভাগ নিয়ে যদি একটু বলতেন শুরুতে। আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ তো শুরু হয়েছে, আগে বায়োলজি ডিপার্টমেন্ট নামে ছিল বিফোর 40s, তারপরে সেটা 50s পরে গিয়ে সেটা বটানি ডিপার্টমেন্ট নাম ধারণ করছে। তারপরে এই যে শুরু হলো প্রথম বিএসসি ডিগ্রি, এরপরে অনার্স ডিগ্রি শুরু হলো। এখন প্রায় তো অনেক বছর হয়ে গেল, আমরা যদি ধরি 54 ধরলে এখন তো অনেক বছর। তো এখানে অনেকগুলো উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চ ডেভেলপ করে ফেলছে। আপনার ধরেন ট্যাক্সোনমি, ইকোলজি, জেনেটিক্স, প্ল্যান্ট ব্রিডিং, মলিকুলার জেনেটিক্স, সাইটোজেনেটিক্স, ফিজিওলজি, ফাইকোলজি, মাইকোলজি, তারপরে হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি। রিসেন্টলি আরও বিশেষ করে জিনোম এডিটিং পর্যন্ত সেখানে চলে আসছে আর কি। তো আমরা এদিকে আমার ব্রাঞ্চে আমি ট্যাক্সোনমির সাথে আমরা এথনোবটানি পড়াই, যেটা প্ল্যান্টস পিপল রিলেশনস পড়াই। ইদেন আমরা কনজারভেশন বায়োলজি পড়াই, যেখানে বায়োডাইভার্সিটি কনজারভেশন। মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির ওল্ডেস্ট ডিপার্টমেন্টের ভিতর কার্জন হলে বোটানিও কিন্তু একটা। প্রচুর গবেষণা হচ্ছে আমাদের প্রত্যেক বছর, প্রতিটা ব্রাঞ্চে মিনিমাম 2-3 করে গবেষণা হচ্ছে। এমএসসি প্রত্যেক ল্যাবে, এমফিলের ছাত্র আছে, তারপরে পিএইচডি ডিগ্রির ছাত্র আছে, তারপরে প্রজেক্ট আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। আমরাও গত কয়েক বছর যাবৎ করোনাতে বিশেষ করে আমি নিজেও সাউথ কোরিয়ার সাথে আমাদের বাইলেটারাল ছিল, চুক্তি ছিল, আমরা একটা বড় প্রজেক্ট করেছি। ইদানিং আমরা বাসের সাথে একটা প্রজেক্ট করতেছি, একটা ছাত্রী পিএইচডি করতেছে। মিনিস্ট্রির সাথে ছোটোখাটো কিছু প্রজেক্ট আমাদের আছে, এইভাবে গবেষণা চলতেছে, মোটামুটি এগিয়ে চলছে। আমাদের যে টার্গেট হচ্ছে বোটানিতে, এটা আসলে একটা বেসিক। আপনি জানেন বোটানি থেকে এগ্রিকালচার বাগ হয়ে বড় একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। এখন সারা বাংলাদেশে এগ্রিকালচার ডিগ্রি হচ্ছে বেশ ডেভেলপ। ফরেস্ট্রিও কিন্তু বোটানির একটা সাবজেক্ট। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এখন ফরেস্ট্রি ডিপার্টমেন্ট হয়ে গেছে, সেখান থেকে কিন্তু রেগুলারলি গ্র্যাজুয়েট বের হচ্ছে। ইভেন ফার্মেসিরও বলা হয় বোটানি থেকে, সাথে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি সব কিছু মিলিয়ে ফার্মেসির উদ্যোগ হয়েছে। বাংলাদেশে ফার্মেসি এখন বেশ ডেভেলপ। তো এইভাবে ধরেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গায় মাইক্রোবায়োলজি পড়ানো হচ্ছে। তাহলে একটা বেসিক ব্রাঞ্চ থেকে তাহলে আরও তার সিস্টার ব্রাঞ্চগুলো তৈরি হয়। আর বেসিকটা আমাদেরকে ধরে রাখা লাগে, এই জন্য বেসিক না জানলে আপনি কোন দিকে যাবেন পরে সেটা ঠিক করা যায় না। এই জন্য একটা সাবজেক্টের অ্যাজ এ হোল একটা ধারণা নিতে হয়। ধারণা নেওয়ার পরে এখন তো ব্রাঞ্চ ওপেন। আপনি যখন এখান থেকে বোটানি থেকে ডিগ্রি করার পর আপনি যেই কোনো লাইনে আপনার মাস্টার্স করার, পিএইচডি করার, এমফিল করার প্রচুর সুযোগ। ইভেন আমাদের ছাত্রছাত্রীরা ইউএসএতে গিয়ে মেডিকেল ডিগ্রিও করতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বায়োফিজিক্স পড়তেছে, তারপর বায়োটেকনোলজি পড়তেছে, বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তেছে। এইভাবে কিন্তু এখন আর বোটানির ভিতরে সীমিত কিন্তু তা না। আপনারা জানেন কিছুদিন আগে এই বোটানি ডিপার্টমেন্টের থেকে কিন্তু ন্যানো ফিল্টার একটা এলগি থেকে কিন্তু আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, সারা পৃথিবী যেখানে ফেল, বোটানি ডিপার্টমেন্টের একজন গবেষক তার চিহ্নিত একটা সুবেল থেকে ন্যানো ফিল্টার আবিষ্কার হয়ে গেছে। তো এইভাবে ধরেন এখন জিনোম এডিটিং পর্যন্ত চলতেছে, যেখানে সেটা নিয়ে গবেষণা হচ্ছে। তাহলে বেসিক সাবজেক্ট হলেও কিন্তু কেউ ইচ্ছে করলে এখন সেটাকে একবারে বিজ্ঞানের একেবারে মূল জায়গায়, এখন তো গবেষণা চলে আসছে। ধরেন যত সাবজেক্ট আছে সবগুলোর গবেষণা চলে আসছে কোথায়, ডিএনএ আরএনএতে, একেবারে বেসিক জায়গায়। এই যে 4টা লেটার আছে এটিজিসি, তো সেগুলোর কম্বিনেশন তো লাইফ। তো এখন সেখানে কিন্তু সব সায়েন্স ঢুকে গেছে। সেগুলোর চেঞ্জ করে আপনার প্রোডাকশন বাড়াচ্ছে, রেজিস্ট্যান্স করতেছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ধরেন সল্ট টলারেন্ট, তারপরে ডিজিজ রেজিস্ট্যান্ট, বায়োটেকনোলজির বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আজকে হাই ইল্ডিং বানাচ্ছে, প্রোডাকশন বাড়াচ্ছে, বিভিন্নভাবে কাজ করে সিডলেস তৈরি করে ফেলতেছে। তার মানে কি, আপনি স্টার্ট করলেন বেসিকে, আলটিমেটলি কিন্তু আপনাকে একবারে অ্যাপ্লাইডে যাওয়ার সুযোগ আছে। ধরুন মেডিসিন, এটা বিশাল একটা ইস্যু।
আমরা বিশেষ করে প্ল্যান্টসের সাথে মানুষের যে রিলেশনস, আমরা অ্যাটলিস্ট 50টা রিলেশন পাই, যেটা আমরা স্বচক্ষে দেখি। তাহলে এই জিনিসগুলো তো আগে কেউ চিন্তা করে নাই। তো এগুলো যেমন আপনি ধরেন আমাদের আদিবাসী পল্লীতে গেলে আপনি বুঝতে পারবেন তাদের লাইফ স্টাইলের সাথে যে গাছপালার যে রিলেশনস, তারা ফুডের জন্য, মেডিসিনের জন্য, বাসস্থানের জন্য, অর্নামেন্টেশনের জন্য, টিম্বারের জন্য, ফায়ারউডের জন্য আলাদা আলাদা গাছ তারা ইউজ করে। ইভেন জমির উর্বরতা বাড়ানোর জন্য কিন্তু তারা আলাদা গাছ, বিশেষ করে লিগুম জাতীয় যে প্ল্যান্টগুলো তারা সেখানে ব্যবহার করে। ফলে আপনি দেখেন কিন্তু এই যে বোটানি এখন আর এক্স্যাক্টলি বোটানিতে নাই, আপনি মানে জ্ঞানের একবারে শীর্ষে চলে গেছে। আমরা কনজারভেশন বায়োলজি আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, আমাদের আজকে প্রজাতিগুলো বিপন্ন হয়ে যাচ্ছে। আমরা বিপন্ন প্রজাতিগুলো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এটার গুরুত্বটা কী। আমরা যখন কনজারভেশন বায়োলজি শুরু করি আমরা বোঝার চেষ্টা করি সাবজেক্টটা কী, এরপরে আমরা চলে যাই কম্পোনেন্টটা কী, যে আমার স্পিসিস, আমার জিন, আমার ইকোসিস্টেম। তো এই স্পিসিসের গুরুত্ব কী পৃথিবীতে, তাহলে স্পিসিস দিয়ে তো সারা পৃথিবী। আমরা যদি সম্পর্ক যদি খুঁজতে যাই স্পিসিসের সাথে, তো সে আবার বলতে হয় স্পিসিসের ইনস্ট্রুমেন্টাল ভ্যালু, ইকোনমিক্স ভ্যালু, তার পোটেনশিয়াল ভ্যালু, তার এক্সিস্টেন্স ভ্যালু, তার ইকোলজিক্যাল ভ্যালু, তার রিসার্চ ভ্যালু, তার সায়েন্টিফিক ভ্যালু, কোনো ভ্যালু শেষ নেই। একটা ইকোসিস্টেম যদি ডেভেলপ করে সেখান থেকে আপনি প্রচুর প্রোডাক্ট পাচ্ছেন, সার্ভিস পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে যে কোনো মধ্যে একটা প্রজাতির লক্ষ লক্ষ চারা করে ফেলতে পারতেছেন। আমরা যারা গবেষককে এখানে মেইন সরকারকে, প্ল্যানারকে, পলিসি মেকারকে সায়েন্টিফিক ডাটা দিয়ে হেল্প করবে। সায়েন্টিফিক ডাটা হবে রিলায়েবল এবং ভ্যালিড, যার উপর বেস করে আপনি পলিসি করবেন, প্ল্যানিং করবেন, পরবর্তীতে প্রোগ্রামে যাবে। যেগুলো পিওর সাবজেক্ট সেগুলোতে আসলে বর্তমানে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের আগ্রহ একটু কম, তারা মোর অন ফোকাস করতেছে অ্যাপ্লাইড সাবজেক্টগুলোতে। লোকজন ফিজিক্সে পড়ার থেকে বেশি ফিজিক্সের যেগুলো অ্যাপ্লাইড ভার্সন সেগুলোতে যেতে চাচ্ছে, লোকজন বোটানিতে পড়ার থেকে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এগুলোতে ফরেস্ট্রিতে ফোকাস করতে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জটা কেন এখন আসছে, বা মানে জব সেক্টর কি কমে যাচ্ছে কিনা পিওর সাবজেক্টের, বা কেন অ্যাপ্লাইড সাবজেক্টগুলো বাড়ছে ডিমান্ড? পিওর সাবজেক্টের আসলে তো হচ্ছে কি আমরা সেভাবে তো পিওর সাবজেক্টের জন্য কোনো জায়গা রাখি নাই। হ্যাঁ, আমরা এগ্রিকালচার খোলার পরে সব এগ্রিকালচারের জন্য কনফাইন করে ফেলছি। তো এখন বোটানি পাস করে সে তো ওখানে কম্পিট করার কথা ছিল, কিন্তু আমরা সেই ব্যবস্থা রাখি নাই। আমরা কি করছি, কম্পিটিশনের সুযোগটা বন্ধ করে দিচ্ছি, তাই না? তো সেই জন্য আর বোটানি সে পড়বে কেন? সে এগ্রিকালচার পড়লে তার অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সেখানে তার একটা বিশাল একটা মানে সুযোগ আছে, প্লাস বিসিএস তো তার জন্য আছে। আর পিওর সাবজেক্টে পড়লে সে বিসিএস ছাড়া অথবা তার কলেজের যে সাবজেক্টগুলো আছে যেখানে তার মাস্টারি করার সুযোগ আছে, এই ছাড়া অ্যাপ্লাইড কোনো ফিল্ড, বিশেষ করে গবেষণার ফিল্ডে তাদের জন্য আর থাকলো না, কোনো অপরচুনিটি থাকলো না। তো সেই জন্য ছাত্ররা যারা বুঝে তারা ওই অ্যাপ্লাইড দিকে আগে চলে যায়। তাই এখন ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা শুনতেছি ফরেস্ট্রির গ্র্যাজুয়েট ছাড়া তারা আর নেবে না। হ্যাঁ, আগে তো ফরেস্ট্রিতে কেমিস্ট্রি, ফিজিক্স, সয়েল সায়েন্স, বটানি, জুওলজি, ইভেন ইকোনমিক্স সবাই চাকরি করতে পারতো। এখন আস্তে আস্তে সেটা সীমিত হয়ে যাচ্ছে। তো সীমিত হয়ে যাচ্ছে যেহেতু, তো সেক্ষেত্রে মানুষ ওই যে যেখানে পড়লে চাকরি পাবে সেদিকে যাবে, এটাই স্বাভাবিক। এখন তারপরে আমরা ধরে রাখছি কেন? কারণ ধরে রাখতে হবে এটা, কারণ এটা হচ্ছে বেসিক একটা জায়গা। হ্যাঁ, হয়তো বাংলাদেশে এটাকে আমরা তো মূল্যায়ন করতেছি না, পৃথিবীর যে কোনো দেশে গেলে ওপেন সাবজেক্ট আর কোনো ম্যাটার না, কে কোন সাবজেক্টে পড়লো এটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে সে কী আবিষ্কার করতে পারে, সে জাতির জন্য কি রেখে যাচ্ছে, ওটা হচ্ছে ম্যাটার। অনেক অ্যাপ্লাইড সায়েন্সে পড়ে কিন্তু ফাইনালি তো হয়তো দেখা যাচ্ছে ব্যাংকে চাকরি করে, তাই না? সেটা হচ্ছে ব্যক্তিটা ম্যাটার, সে কী অর্জন করলো সাবজেক্ট দিয়ে এবং জাতির জন্য কী দিল। সেখানে অ্যাপ্লাইড আর বেসিক এটা নিয়ে আর কোনো কথা থাকে না। স্যার, এই টেন্ডেন্সিটা চেঞ্জ হচ্ছে না কেন? কারণ বাইরের দেশে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকে অনেক সাবজেক্ট নিয়ে পড়ে, যে সে হয়তো বাংলাদেশে ফিজিক্স নিয়ে পড়েছে, বাইরে যে সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, বা বাংলাদেশে হয়তো অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়েছে, বাইরে যে ডাটা জার্নালিজম, মানে সে তার ফিল্ড শিফট করার সুযোগটা পাচ্ছে। বাংলাদেশে তো শিফট করার সুযোগটা আরো কমে এসে আরো যাচ্ছে। এটা আসলে হবে, আমাদের মানসিকতা এখনো আমরা সেই লেভেলে উঠতে পারি নাই। আমরা যেখানে আছি সেখানে মনে করি যে আমারটার ভিতর আর কেউ না ঢুকুক। বিদেশে কিন্তু এটা হয় না। বিদেশে আমি ইভেন শিকাগোতে আমি দেখেছি, ইউনিভার্সিটি অফ ইলিনয়, দেখা যাচ্ছে যে একই বিল্ডিংয়ে একই ফ্লোরে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এদিকে মেডিকেল ফ্যাকাল্টি, ও লাশ কাটতেছে দেখতেছি, আরেকজন কনক্রিট নিয়ে গবেষণা করতেছে, আমি ওখানে ইকোলজি নিয়ে গবেষণা করতেছি।
সেমিনার হচ্ছে, আমিও মেডিকেল ফ্যাকাল্টি সেমিনারে আমি যোগদান করতেছি, আমি ইঞ্জিনিয়ারিংয়ে যোগদান করছি, ওরও আসতেছে, সবাই সবারটা ইন্টারেকশন হচ্ছে। তো বাংলাদেশে এটা মানসিকতা, এটা সিম্পলি মানসিকতা, আমরা সেটার ঊর্ধ্বে উঠতে পারি নাই। শিক্ষার্থীদের মধ্যে আসলে এখন গবেষণার আগ্রহটা কেমন দেখতে পান? গবেষণা করে সে যখন গবেষণাটা মূল্যায়ন না পায়, তাহলে সে তখন আর গবেষণা করতে চাইবে না। আমরা ধরেন পার্সোনালি যদি আমাকেও জিজ্ঞাসা করেন, আমি তো ছোটোবেলায় আমেরিকা চলে গেছিলাম, কিন্তু আমি সেখানে অ্যাডজাস্ট করতে পারি নাই। আমি দিন শেষে যখন তাকাই তখন কোনোটাই আমার না, মানুষগুলো আমার না, মাটিটা আমার না, গাছগুলো আমার না, পরিবেশটা আমার না, তাহলে আমি এখানে থাকি কী করবো ফাইনালি? তা আমি দেশটাকে ভালোবেসে দেশে চলে আসছি। এখন ধরেন আমরা আবার এত বেশি গ্র্যাজুয়েট তৈরি করতেছি, আমার তো অত বেশি তো চাকরি নাই, এটা একটা ভারসাম্যহীন অবস্থা দেশে। আমাকে তো বিশেষ করে এমনভাবে গ্র্যাজুয়েট তৈরি করতে হবে যাদেরকে পাশ করার সাথে সাথে আমি জব দিতে পারবো, সেটা প্রাইভেট সেক্টরেও নাই, গভর্নমেন্ট সেক্টরেও নাই। এখন দেখা যাচ্ছে দেশে এখন ধরুন প্রায় তো মনে হয় 60-র কাছাকাছি সরকারি ইউনিভার্সিটি আছে, বেসরকারি ইউনিভার্সিটি মনে হয় 70 মতো, তাই না? তো আবার সবগুলো বড় বড় কলেজ থেকে, ইভেন গ্রামের কলেজ থেকে আপনাকে অনার্স ডিগ্রি দিচ্ছেন। তাহলে এতগুলো গ্র্যাজুয়েট হচ্ছে, ফাইনালি দেখা যাচ্ছে আপনি একটা 4র্থ শ্রেণীর চাকরিতে ওরা গিয়ে লাইনে দাঁড়াচ্ছে। তাহলে বিপদ না? একদিকে আপনার সার্টিফিকেট দিচ্ছেন, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, আবার সেই সার্টিফিকেটকে অপমান করে সে 4র্থ শ্রেণী 5ম শ্রেণীর এখানে অ্যাপ্লাই করতেছে। এটা একটা ভারসাম্যহীন অবস্থা। স্যার, যারা আসলে গবেষণা করতে চায় তাদেরকে আসলে আপনারা কতটুকু সুযোগ প্রোভাইড করতে পারছেন ঢাকা ইউনিভার্সিটিতে যদি না, বলি? এখন হচ্ছে আমাদের এখানে একটা গ্যাপ আছে। আসলে সরকার, ইউনিভার্সিটিগুলো হয়ে গেছে কি জানেন, স্বায়ত্তশাসিত। তারা ইচ্ছা করলে, যেমন সরকারি একটা প্রতিষ্ঠানে থাকলে যেমন সায়েন্স ল্যাব, সে ইচ্ছা করলে বড় ধরনের একটা বাজেটে গবেষণা করার প্রস্তাব দিতে পারে এবং সে অনুযায়ী সে টাকা পেয়ে যেতে পারে। একটা ইউনিভার্সিটির শিক্ষক ইচ্ছে করলে সেই ধরনের বড় মাপের কোনো গবেষণা হাতে নিতে পারে না, অথবা সেই ধরনের সুযোগও খুব কম ক্ষেত্রে হয়। সো দেখা যাচ্ছে যে আপনার হাতে যদি প্রজেক্ট না থাকে, আপনার হাতে যদি টাকা পয়সা না থাকে, আপনি গবেষণা করবেন কী দিয়ে? হ্যাঁ, এখন যেমন আমাকে একজন চাইনিজ প্রফেসর জিজ্ঞাসা করছিল, বলে তোমার গবেষণা বাজেট কত? আমি যে গবেষণা বাজেট মানে, বলে তুমি গবেষণা করে যখন একটা বাজেট থাকবে না বাৎসরিক, সেই ধরনের সিস্টেম বাংলাদেশে নাই। বলে তাহলে তুমি প্রফেসর কীভাবে? তাহলে এই যে চিন্তাটা, হ্যাঁ, তা আমাদের সে কনসেপ্টটাই নাই। তা আমি যেটা বুঝি আর কি, সরকারের গবেষণার নিড এগুলো মনে থাকা দরকার। সে কাজগুলো ইউনিভার্সিটির গবেষকদের দিনে করানো উচিত। কারণ ইউনিভার্সিটিতে ধরেন ল্যাবরেটরিজগুলো তো এখানে, ভালো ভালো ছাত্রগুলো ওখানে, তাহলে সরকারের সাথে ইউনিভার্সিটিজগুলো যদি একটা ভালো সম্পর্ক থাকে, সে ধরেন পরিবেশের ডাটা দরকার, তাহলে এই ডাটাগুলো আপনি পাবেন কোথায়? তাহলে আপনার প্রজেক্ট করলেন, সেটা ইউনিভার্সিটির ছাত্রদেরকে করান, তাহলে সেখান থেকে আপনি ডাটাগুলো পেয়ে গেলেন, তাই না? আপনার ফরেস্টের ডাটা দরকার, হ্যাঁ, আপনি বড় বড় প্রজেক্ট করলেন, সেগুলো ইউনিভার্সিটিগুলোকে আপনি দিয়ে দেন, আপনাকে দিয়ে দেবো, চমৎকার করে গবেষণা করে। এইভাবে যদি একটা সম্পর্ক তৈরি করা যায়, তো ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট প্রত্যেকটা সেক্টর, মানে সোশ্যাল সেক্টর বলেন, ইকোনমিক সেক্টর বলেন, বায়োলজিক্যাল সেক্টরে, ফিজিক্যাল সেক্টর, কেমিক্যাল সেক্টর, যে কোনো সেক্টরে ইউনিভার্সিটিগুলোর সাথে সরকারের কোলাবোরেশন যদি স্ট্রং হতো, তা আমার মনে হয় গবেষণার দিকটা আরও একটু উপরে উঠতো। গভর্নমেন্ট অনেক প্রজেক্ট নিচ্ছে, পলিসি লেভেল অনেক কাজ করার ট্রাই করছে। হ্যাঁ, তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গবেষণায় আছে, তাদের সঙ্গে কি খুব একটা কানেক্ট করছে না, বা তারা আসলে পলিসিগুলো কিভাবে ডেভেলপ করছে? একবারে করছে না তা না, আছে, মাত্রাটা হয়তো আরও বেশি হলে ভালো হতো। যারা বিশ্ববিদ্যালয়ের যারা স্বনামধন্য গবেষক, যারা স্ব ফিল্ডে স্টার, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে নিয়ে গবেষণা করলে আমি মনে করি এটা সরকারের জন্য সবচেয়ে বেশি লাভ। সরকারের যেই ধরেন গবেষণা নামে যে বাজেটটা, সেটা প্রপারলি ইউটিলাইজ হবে আমি মনে করি। কারণ সেখানে ছাত্রছাত্রী আছে, আপনি তাদেরকে ডিগ্রি দিচ্ছেন, এমফিল দিচ্ছেন, এমএসসি দিচ্ছেন, পিএইচডি, তারা ডিগ্রির কারণে গবেষণা করতে বাধ্য। তাহলে এই কাজগুলো প্রপারলি করা যেত। এটা যদি আরও বেশি করা যায়, একবারে নাই এটা বলা যাবে না, আছে, এটাকে আরও বেশি করা দরকার। তাহলে হয়তো গবেষণাগুলো সরকারের জন্য উপকৃত হবে। সরকারের যে ধরেন যে বড় বড় প্ল্যান করতেছে সরকার, তাই না? তো প্ল্যানিংয়ের জন্য তো প্রচুর ডাটা লাগে। তো ডাটা তো আপনি এখান থেকে সেখান থেকে আনলে হবে না, ডাটাটা তো অবশ্যই ভ্যালিড এবং রিলায়েবল হতে হবে। আপনি তখন এটার উপর বেস করে আপনি পলিসি করবেন, প্রোগ্রাম করবেন, হ্যাঁ, আপনার প্ল্যানিং করবেন। সেই ডাটা যদি এলোমেলো হয়,
তাহলে তো বিপজ্জনক অবস্থা। হ্যাঁ, আমরা এক সময় আমার কাছে একজন ভদ্রলোক আসলো, বলে যে স্যার উত্তরবঙ্গে লাগাচ্ছে, কেওড়া গাছ লাগাচ্ছে। কোথায়? দামুরহাট। হ্যাঁ, দামুরহাটে কেওড়া কেন? বলে স্যার আমাদের কাছে সুন্দরবন থেকে কেওড়া গাছ চাইছে, কী করবো? তো কোথায় সুন্দরবন, কোথায় দামুরহাট? তো পরে আমি শুনলাম ওই যখন গবেষণা করতেছিল, ডাটাবেস দিচ্ছিল, কেউ কেয়া গাছ বলছে, লিখতে সেটারে কেওড়া শুনছে, তো সেখানে কেওড়া চলে যাচ্ছে। আবার সুন্দরবনে দুর্বাঘাস তো সুন্দরবনে হওয়ার কথা না, কারণ দুর্বাঘাস হচ্ছে মেইনল্যান্ডের। সুন্দরবনে যে গ্রাসটা হয়, যে মিডোজগুলো আছে যেখানে হরিণ চড়ে, এটা কিন্তু ইঁদুরবা না। এখন একজনে দুর্বাঘাস লিখে আইডেন্টিফাই করে দিছে, এখন দুর্বাঘাস খুঁজতেছে সুন্দরবনে লাগাবো। তাহলে বলে না রে ভাই, এটা না, যিনি লিখছে বেজলাইনের সময় উনি ভুল লিখে গেছে। তা দেখেন, একটা ভুল তথ্যের কারণে পুরো জিনিসটা এলোমেলো হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা যখন বেজলাইন ডাটাগুলো যখন কালেক্ট করবে, সেখানে তো গবেষণার ইস্যু, তখন ছাত্রছাত্রীকে ইনভলভ করলে আপনি রিয়েল এবং ভ্যালিড ডাটাগুলো পাওয়া যায়, যার উপর বেস করে আপনার পলিসি প্ল্যানিং প্রোগ্রাম তৈরি করা যায়। তাহলে এই ছাত্রছাত্রীগুলো হচ্ছে আপনি টপারদের টপ, তো এদেরকে আপনি কাজে লাগান। তাহলে এদেরকে যদি আপনি কাজ দিয়ে রাখতেন, এরা অন্য কিছু করার সুযোগ পেত না। এই যে ক্যাম্পাসে ধরেন বিভিন্ন ধরনের চিন্তা চেতনা চলতেছে, আপনি যদি তাদের নিজ নিজ সাবজেক্টে গবেষণা লাগাই দিতেন, তাহলে ওইদিকে যাওয়ার কোনো সুযোগই পেত না। আপনি এই ছেলেগুলো যখন বিদেশ যায়, তারা ঠিকই গবেষণা করে, তাহলে আপনার আন্ডারে বিশ্ববিদ্যালয় পারে না কেন? তার মানে আমরা ওদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু অ্যাসেট। তাদের যে মেধা, তাদের যে ইনোভেশন, এটা আপনি চিন্তাই করতে পারবেন না, কিন্তু আমরা তাদেরকে প্রপারলি কাজে লাগাতে পারতেছি না। আপনি তাদেরকে কাজ দেন, দেখবেন যে কাজ বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি স্যার একটু আপনার ব্যাপারে একটু বলেন, যে যেহেতু আমরা জানলাম যে আপনি ইউক্যালিপটাস বা আকাশমণি গাছ এইগুলা যে আসলে পরিবেশের জন্য ক্ষতিকর এবং এইগুলা থামানোর জন্য কাজ করেছেন, তো এই জার্নিটা যদি একটু বলতেন যে কেন শুরু করলেন। মানে আসলে হচ্ছে কি, আমি যখন আমেরিকাতে আসার পরে আমি কাজ করেছিলাম, বেশি মাস্টার্স কাজ করছি আমি ব্রহ্মপুত্র নদীতে ইকোলজির উপরে। আমার মাস্টার্স কিন্তু রিভার ইকোলজিতে। তারপরে কিন্তু আমি আমার সুপারভাইজারের সাথে আমি বনে যেতাম, ওখানে মধুপুর শাল ফরেস্ট, এখানে গাজীপুর শাল ফরেস্ট, বিভিন্ন জায়গায় আমি ঘুরতাম। তো শাল ফরেস্টের ভিতরে আমি প্রায় সময় দেখতাম ইউক্যালিপটাসের এক একটা প্যাচ, কোথাও ইউক্যালিপটাস, কোথাও শালের সাথে আকাশমণির প্যাচ। তখন আমার মাঝে মধ্যে একটু খটকা বাজতো, এখানে এগুলো কেন, এখানে তো এগুলো আসার কথা না। তো দেখা যাচ্ছে যে এখানে ইউক্যালিপটাস আছে, সেখানে অন্য কোনো গাছ নেই, শুধু পিওর কলোনি একটা ইউক্যালিপটাসের। যেখানে আকাশমণি আছে সেখানে পিওর আকাশমণি। তাই আকাশমণি আর ইউক্যালিপটাস থাকলে দেখা যাচ্ছে আমাদের যে শালবনের যে শালের সাথে, শাল তো 90%-এর উপরে, তাহলে তার সাথে আরও 100 প্রজাতির বৃক্ষ ছিল, আরও ছোটোখাটো 200-300 প্রজাতির আগাছা ছিল। তাহলে তারা কোথায়? তারা তো কেউ নাই। আর ওই যে ইউক্যালিপটাস আকাশমণি ম্যানেজমেন্ট করার জন্য ওগুলো সব কেটে ফেলে, পোড়ায় ফেলে, কারণ এদেরকে উঠতে দেয়। কারণ এটা যদি কমার্শিয়াল চিন্তা করছে অথবা কোনো একটা সোশ্যাল ফরেস্ট্রি নিয়ে চিন্তা করছে, সেখানে অন্যদেরকে বেনিফিট দিতে হবে, তাড়াতাড়ি এটার প্রোডাকশন পেতে হবে, তখন আমার মাথায় স্ট্রাইক করলো না যে এটা তো হতে পারে না। তখন আমি বললাম যে এটা যদি আমার দেশি গাছ হতো তাহলে সমস্যা কী ছিল? তাহলে দেশি গাছ হলে আমরা সেখান থেকে ফুল পাইতাম, ফল পাইতাম, কাঠ পাইতাম, আমার বন্য প্রাণীগুলো সেখানে থাকতো, তাই না? আমাদের হেরিটেজটা রক্ষা হইতো। তাহলে আমার ন্যাচারাল ফরেস্টকে আমি এলিমিনেট করে দিয়া সেখানে আমি ইউক্যালিপটাস আকাশমণি লাগাচ্ছি, এটা তো হতে পারে না। তখন থেকে আস্তে 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 এটার প্রতি আমার একটু আগ্রহ বাড়লো। পরে আমি আমেরিকা থেকে ব্যাক করার পরে, আমি আমেরিকাতে আমার ডিগ্রি শেষ করি নাই, আমি বাংলাদেশে এসে আমার ডিগ্রি শেষ করছি। আমি রেমাকালেঙ্গার জঙ্গলে কাজ করা শুরু করলাম। এটা ন্যাচারাল ফরেস্ট, আনটাচ ছিল, কেউ কোনো দিন করে নাই। আমি সেখানে টানা 4 বছর ডাটা সংগ্রহ করতে গেলাম। ভার্জিন একটা ফরেস্ট আমি দেখতে পেলাম, প্রায় 606টা স্পিসিস আমি আইডেন্টিফাই করেছি। সেখান থেকে কিছু নতুন স্পিসিস বাংলাদেশের জন্য আমি রেকর্ড করেছি। তখন আমার কাছে মনে হয় ফরেস্টটা তো এরকম থাকা উচিত, যেখানে আমাদের অনেকগুলো প্রজাতি থাকবে এবং তারা বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত থাকবে। আপার ক্যানোপি, মিডল ক্যানোপি, লোয়ার ক্যানোপি, লতানো থাকবে, ইপিফ্যাটস থাকবে, প্যারাসাইটস থাকবে, তার সাথে পশু পাখি, অ্যানিমেলস তার ইত্যাদি থাকবে, ম্যামলস থাকবে, নানা ধরনের কম্বিনেশন থাকবে। সেটাই তো আমার জন্য দরকার। এখন এই যে আমি এই আকাশমণি, ইউক্যালিপটাস, মেহগনি, রেন্ট্রি লাগাই দিচ্ছি, হ্যাঁ একদিক দিয়ে বেনিফিট হচ্ছে আমার, আমি দ্রুত টিম্বার পাচ্ছি অথবা ফায়ারউড পাচ্ছি। ওইটা কি আমার সব শেষ তো নয়, কারণ আমার তো পরিবেশের এই কম্পোনেন্টগুলো তো আগে চিন্তা করতে হবে। তখন থেকে আস্তে আস্তে আমি লেখালেখি, ফেসবুক চালু করলাম, সেখানে আকাশমণি, ইউক্যালিপটাস অথবা এক্সোটিক
বিরুদ্ধে আমি কথাবার্তা বলা শুরু করলাম। অনেকে আমার প্রতি বিরক্ত, তো বলছে যে আপনি এগুলো নিয়ে কথা বলতেছেন কেন। এই যে কথা বলতেছি, আমাদের প্রফেসর সালের খান আমার গুরু, উনি একসময় বলে গেছেন বাংলাদেশে 5,000 প্রজাতির পুষ্পক উদ্ভিদ থাকতে পারে, আমরা এই পর্যন্ত প্রায় 4,000-এর মতো আমরা রেকর্ড করতে পেরেছি। তাহলে আজকে বন জঙ্গলে দেখি যে আমাদের সেই গাছগুলো নাই। আমরা যে এই যে 5,000-এর ভিতরে 1,000-এর মতো বৃক্ষ থাকার কথা ছিল, যেগুলো আমরা বিভিন্ন রেকর্ড থেকে পাই, আজকে আপনি চিটাং হিল ট্রেক্সে গেলে কোনো বৃক্ষ দেখছেন না। আপনি হয়তো 2-1টা ফরেস্ট, চিটাগাং অথবা কক্সবাজার অথবা সিলেটের যেটা সংরক্ষিত, ওখানে 2-4টা দেখতেছেন। আর চিটাং হিল ট্রেক্স একটা বিশাল একটা এরিয়া, যেখানে আমরা সবসময় বলে আসছি বায়োডাইভার্সিটির আধার, সেখানে কোনো খাড়া কোনো গাছ নাই, বড় গাছ নাই। তার মানে এই যে গাছগুলো গেল কোথায়? তার মানে বিদায় হয়ে যাচ্ছে। তাহলে বিদায় হয়ে গেলে তাহলে তো আমার তো এই পরিবেশ থাকবে না। আমার এই গাছে হাজারো বৃক্ষের সাথে আমার যে বন্য প্রাণী ছিল, পশু পাখি ছিল, বাটারফ্লাই ছিল, ইনসেক্ট ছিল, হানিবিজ ছিল, তারা তো আর থাকতেছে না। তার মানে এগুলো একসময় বিদায় হয়ে যাবে। তো বিদায় হলে আপনি চিন্তা করেন, বনে পাখি থাকলো না, বনে ফুল থাকলো না, বনে বন্য প্রাণী থাকলো না, পাহাড়টা ডিনুডেড হয়ে গেল, তাহলে সেটা দেখতে কেমন লাগবে? তাহলে সেটার পরিবেশটা কী হবে আলটিমেটলি? যদি একটা ওয়াটারশেড ব্যবস্থা না থাকে, তাহলে আপনার নদী মরে যাবে, স্প্রিং, আমার যে এই ঝর্ণাগুলো আসে, ফ্রেশ ওয়াটারের সোর্স নষ্ট হয়ে যাবে, সব কিছু। আমার তো যদি পৃথিবীতে চিন্তা করেন, ম্যাক্সিমাম নদীগুলো কিন্তু পাহাড়ের মাথা থেকে আস্তে আস্তে চুয়ে 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 তৈরি হয়েছে, তাই না? পাহাড়ের মাথায় গাছপালা থাকার কারণে, বায়োমাস থাকার কারণে। আজকে পাহাড়ে বায়োমাস নাই, গাছপালা নাই, তাহলে নদীগুলো কী অবস্থা হবে? আপনি হঠাৎ করে বৃষ্টি হলে দেখা যাবে যে পাহাড়টা সব নিয়ে সব গ্রামে উঠবে। আপনি মাঝে মধ্যে হিমালয় অথবা ইন্ডিয়া ইদানিও দেখছেন, হ্যাঁ, বাংলাদেশেও গতবার আপনার ফেনীতে লক্ষ্য করছেন, হঠাৎ করে বৃষ্টিতে মাটি কাদা সব নিয়ে এসে ঘরে উঠে বসে আছে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থা তো মানুষ কোনোভাবে চলতে পারে না, সভ্যতা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাকে বেঁচে থাকার জন্য, আমার সভ্যতা ঠিক রাখার জন্য, আমার পরিবেশটা ঠিক থাক, পরিবেশের যে কম্পোনেন্টগুলো আমরা বলি জীবস, অজীবস, উদ্ভিদ, প্রাণী, সবগুলোর যে একটা ন্যাচারাল কম্পোজিশন ছিল, সেটাকে আপনাকে মেনটেন করে রাখতে হবে। সেটা না হলে ইমব্যালেন্স হবে। ইমব্যালেন্স হলে এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা বুঝতেছি। ক্লাইমেট চেঞ্জের অভিজ্ঞতায় কত কিছু হয়ে যেতে পারে। সৌদি আরবে আজকে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, আপনি চিন্তা করছেন? তারা কোনোদিন ভাবেও নাই, সেই জন্য ড্রেনেজ সিস্টেম করা নাই। সেখানে বৃষ্টি হয়ে সব উড়ে নিয়ে যাচ্ছে বন্যা হয়ে। তারপরে আবার দেখা যাচ্ছে সাহারা মরুভূমিতে আপনার গাছপালা শুরু হয়ে গেছে, হ্যাঁ, সেখানে বৃষ্টি হয়ে গাছপালা হচ্ছে যেখানে মরু থাকার কথা। তো এইভাবে ধরেন চেঞ্জ হয়ে যাচ্ছে, পৃথিবীর ওয়েদার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এল নিনো, লা নিনো, বিভিন্ন প্রভাবে নানা জায়গায় হেরিকেন হচ্ছে, সুনামি হচ্ছে, আর্থকোয়েক হচ্ছে, নানা সমস্যা, ওয়াইল্ড ফায়ার হচ্ছে। আপনি ক্যালিফোর্নিয়াতে কী অবস্থা গেল। তাহলে এই অল হচ্ছে ক্লাইমেটের মানে রাফ বিহেভিয়ার। এটা হচ্ছে আমাদের কর্মের ফল। আমরা নেচারকে নেচারের মতো থাকতে দিই নাই, আমরা নেচারকে সারাক্ষণ ডিস্টার্ব করতেছি। নেচারকে নেচারের মতো থাকতে না দেওয়াতে নেচার আমাদের উপর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শুরু করে দিচ্ছে। তো এইভাবে চলতে থাকলে এক সময় আমরা তো হারিয়ে যাব। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি স্যার একদম শেষে সংক্ষেপে আসলে যারা আসলে একাডেমিক জায়গায় আসতে চায় বা এই বিষয়টা নিয়ে পড়তে চায়, তাদের জন্য যদি একদমই সংক্ষেপে কিছু বলতেন যে নতুন যারা ছাত্রছাত্রী, তারা আসলে কেন এই সাবজেক্টটাতে আসবে? আমি মনে করি সাবজেক্ট আসলে কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে, আমি আমাকে পার্সোনালি বলি, আমি বিসিএস দিব না সিদ্ধান্ত নিয়েছি। আমি বলেছি আমি বোটানি পড়তেছি, বোটানি দিয়ে আমার কেরিয়ার করতে চাই। তাহলে আমার ছাত্রছাত্রীরা দেখুক আমি তো আজকে খারাপ নেই, এই বোটানি সাবজেক্ট পড়ে সেখান থেকে আমি আমার কেরিয়ার গড়ে নিলাম। তাহলে ছাত্রছাত্রীরা যদি চিন্তা করে যে আমি আমার যে সাবজেক্ট পাক, এখন তো ধরেন বাই চয়েসে কেউ সাবজেক্ট পায় না, বাই ডিফল্ট পায়, যেটাই পাক না কেন ওই সাবজেক্টটাকে ওন করতে হবে। এবং সে যদি মনে করে আমি এটা দিয়ে কেরিয়ার গড়ব, তাহলে সাবজেক্ট তাকে কখনো ঠকাবে না, তাকে সাবজেক্ট তাকে সম্মানিত করবে, তার কেরিয়ারে অনেক উপরে নিয়ে যাবে, এবং তার যে প্রফেশনাল লাইফ সেখানে সে ভালো থাকতে পারবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওন করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার সাবজেক্টকে ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সাবজেক্ট থেকে কিছু পাবেন না। এটা সব জায়গায় প্রমাণিত। আমি আমাকে দিয়ে প্রমাণ করলাম যে আমি বিসিএস দিব না, আমি শুধু বোটানি নিয়ে থাকতে চাই। আলটিমেটলি তো বাংলাদেশে আমি একটা জায়গা পেয়েছি এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার যারা আছে তাদেরও উচিত এভাবে চিন্তা করা, তাহলে দেখবেন সাবজেক্ট তাদেরকে সম্মানিত করবে। অনেক ধন্যবাদ স্যার।
দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিনের সঙ্গে। তিনি তার মূল্যবান মতামত ব্যক্ত করলেন আমাদের প্রশ্নের সাপেক্ষে। আশা করি সামনের পর্বগুলোতেও আমরা আপনাদেরকে আমাদের সাথে পাবো।